হ্যালো বন্ধুগণ, এবার চন্দ্রের আসল মুখোশটা খুলে দিল কমলিনীর উকিল। আর যা দেখে চন্দ্র তো পুরাই অবাক হয়ে গেল। শুরুতেই দেখা যায় নতুন কোর্টে আসে, আর তাকে দেখে কাকুমণি নতুনের কাছে চলে যায় আর গিয়ে বলে, নতুন তুমি এসেছো, এসো আমার পাশে তুমি বসো। এই বলে নতুনকে নিজের পাশে বসায়। আর তারপর কোর্টের কার্যক্রম শুরু হয়ে যায়। জজ সাহেবের অনুমতি নিয়ে কুর্চির বর নিজের বক্তব্য শুরু করে, অর্থাৎ চন্দ্রের পক্ষের উকিল। তখন তিনি বলে, জানেন জজ সাহেব, এখন থেকে ২০ বছর আগের একটি ঘটনা, সেই ঘটনাটাই আমি এখন আপনার সামনে সম্পূর্ণভাবে তুলে ধরব। ২০ বছর আগে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। এই যে চন্দ্র, উনি অ্যাক্সিডেন্ট করেছিলেন, আর আমরা সেটাই জানতাম। তো এই অ্যাক্সিডেন্টটা হওয়ার পরে ওনার স্মৃতি হারিয়ে যায়, আর স্মৃতি হারিয়ে যাওয়ার পর উনি একটা হোমে ছিলেন, আর সেই হোমে থাকতো একজন মহিলা, যার সঙ্গে ওনার পরিচয় হয়। সেই মহিলার একটি সন্তানও আছে। সেই সন্তানটি চন্দ্রকে বাবার মতো দেখতে জন্য তাকে বাবা বলে ডাকত। আর অনেকটা সময় চন্দ্রের স্মৃতিও ছিল না। ২০ বছর পর যখন চন্দ্রের স্মৃতি ফিরে এসেছে, তখন নিজের বউ বাচ্চার কাছে আসার জন্য উতলা হয়ে পড়ে। কিন্তু ওনার কাছে তো কোনো টাকা পয়সা ছিল না, আর সেজন্য সে আসতে পারেনি। কিন্তু যখন তার হাতে টাকা পয়সা হয়, যেমন আমরা সাধারণত দেখে থাকি যে হোমের ভিতরে অনেক বড় বড় লোকেরা রোগীদেরকে দেখতে এসে এটা সেটা দিয়ে থাকে, আর সেইটাই চন্দ্র জমিয়ে রেখেছে। আর যখন কিছু টাকা হলো, ঠিক তখনই নিজের বউ বাচ্চার কাছে সে ছুটে চলে এলো। আর নিজের বউ বাচ্চার কাছে যখন ছুটে চলে এসেছে, তখন কমলিনী দেবী, মানে এই চন্দ্রের বউ, উনি কিনা তাকে আর কোনোভাবেই মেনে নিতে পারছে না। তখন জজ সাহেব বলে, কেন তাকে মেনে নিতে পারছে না বলুন তো? তখন উকিল বলে, এখানে আরেকটি কারণ আছে, সেটা হচ্ছে স্বতন্ত্র ঘোষ। স্বতন্ত্র ঘোষের জন্যই কিন্তু কমলিনী দেবী তার এক্স হাজব্যান্ডকে কোনোভাবেই মেনে নিতে পারছে না, আর সেই জন্যই কিন্তু উনি ডিভোর্সটা দিতে চাইছে। যখন চন্দ্র হারিয়ে যায়, ঠিক তখন এই স্বতন্ত্র ঘোষই বাইরে থেকে এসে কমলিনী দেবীর পাশে দাঁড়ায়, আর ওই বাড়িতেই থাকতে শুরু করে দেয়। আর ওনার অনেক কারি টাকা আছে, তো সেই টাকা দিয়ে বাড়িটা কিনেও নেয়। যখন কমলিনী দেবীদেরকে এই বাড়ি থেকে বের করে দেয়া হয়, ঠিক তখনই স্বতন্ত্র ঘোষ এই বাড়িটা কিনে নিয়ে কমলিনী দেবীর নামে করে দেয়। বুঝতে পেরেছেন তো এখানে ডিভোর্সের কারণটা কি? কিন্তু আমার মক্কেল চন্দ্র কিন্তু কোনোভাবেই ডিভোর্সটা দিতে চাইছে না। আমি আপনার কাছে পুরো বিষয়টা তুলে ধরলাম, এবার বাকি বিষয় আপনি বিবেচনা করবেন। এরপর কমলিনী দেবীর পক্ষের উকিল জজ সাহেবের কাছে অনুমতি চায়। জজ সাহেবের অনুমতি নিয়ে বলে, বিপক্ষের উকিল এতক্ষণ যেই কথাগুলো বলেছে, সেগুলো যে মিথ্যে, বানোয়াট এবং ভিত্তিহীন, তার প্রমাণ এখন আমি আপনার সামনে তুলে ধরব। উনি প্রথমেই বলেছেন যে ওনার মক্কেল নাকি অ্যাক্সিডেন্ট করেছে, একটা দুর্ঘটনায় উনি নাকি চলে যায়। কিন্তু উনি যখন চলে যায়, তখন কমলিনী দেবীর কাছে একটি চিঠি চলে আসে। সেই চিঠির একটা কপি আমি আপনাকে দিলাম, এবং বাকি একটি কপি আপনাকে আমি পড়ে শোনাচ্ছি। উনি যে চলে গেছে, সেটা দুর্ঘটনার কারণে নয়, অন্য কারণে। সেটা অবশ্যই এখন আপনি ভালোভাবেই বুঝতে পারছেন। আর দ্বিতীয় কথা হচ্ছে, উনি যে বলেছে ওনার নাকি একটা বিস্ফোরক হয়েছে, কিন্তু উনি যেদিন হারিয়ে যায় বা যে বিস্ফোরণের কথা তুলে ধরা হয়েছে, অথবা যে তারিখের কথা বলা হচ্ছে, সেই তারিখে কোনো ধরনের কোনো বিস্ফোরণের ঘটনা পুরো দেশ জুড়ে হয়নি। তবে হ্যাঁ, একটা ডাকাতির ঘটনা ঘটেছে, তবে আদতে উনি সেই ডাকাতির সঙ্গে জড়িত কিনা সেটা আমি জানি না। তবে সেই তারিখেই একজন লোক এসে কমলিনী দেবীকে জানায় যে ওনার স্বামী একটা বিস্ফোরণে মারা গেছে। তখন কমলিনী দেবীরা তো ভেঙে পড়ে। আর সেই লোকটা কে ছিল বলুন তো? সেই লোকটা ছিল বিপক্ষের মক্কেলের একজন পার্টনার। তখন জজ সাহেব বলে, তাহলে কমলিনী দেবী কি অফিসে যোগাযোগ করেননি? তারপর উকিল বলে, হ্যাঁ, কমলিনী দেবী অফিসে যোগাযোগ করেছিলেন, কিন্তু সেখান থেকেও ঠিক একই কথা জানানো হয় কমলিনী দেবীকে। আর এক পর্যায়ে তদন্তও সেখানেই অফ করে দেয়া হয়, কেননা কোনো ধরনের কোনো প্রমাণ খুঁজে পাওয়া যাচ্ছিল না, আর সেই জন্যই তদন্ত ওখানে অফ করে দেয়া হয়। এরপর কমলিনী দেবীর উকিল বলে, তবে কি এটা দুর্ঘটনার কারণ? আপনি এবার বলুন জজ সাহেব। কমলিনীর উকিলের কথা শুনে চন্দ্র তো ভয় পেয়ে যায়, আর ভয় পেয়ে মনে মনে ভাবতে থাকে, এদিকে গোড়া থেকে একদম সবকিছুই তুলে ধরছে, এবার কি করব আমি? তাহলে আমার পক্ষের উকিল কি সবটা ম্যানেজ করতে পারবে?